একটা ভিডিও যেটি ভাইরাল হয়ে বদলে দিল বাংলাদেশের ইতিহাস। কিভাবে বিমান বাহিনীর অফিসারের মোবাইল ফোন থেকে ধরা পড়ে রয়ের নেটওয়ার্ক, কারা কারা রয়ের এজেন্ট হিসেবে চিহ্নিত হয়েছেন, কোর্ট মার্শাল, জেল ও গোপন গ্রেপ্তারের নাটকীয় বিবরণ তুলে ধরবো আজ। সাবেক সেনাপ্রধান হারুন আর রশিদ চট্টগ্রামে মারা গেছেন। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন আর রশিদের মরদেহ উদ্ধার করা। একের পর এক চাঁদাবাজির ঘটনায় তীব্র সমালোচনার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এমন কর্মকাণ্ডে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এনসিপি নামক রাজনৈতিক দলটার উপর যখন জাতি আস্থা রেখেছিল, সরকার বাদ দিলে হাসনাত আব্দুল্লাহ এবং তাসনিম যারা বাকি বিভিন্নভাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন বাংলাদেশের মানুষ ছাড়তেই চাচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো এমন স্লোগান দিচ্ছে আবারও গণমাধ্যমে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন থাকবে এই রাজত্বে? আজকের এই ভিডিওতে ভয়ঙ্কর কিছু তথ্য থাকবে, আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। বেশি কথা বাড়াবো না, বিস্তারিত ভিডিওতে চলে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে চলে যাবো। তার আগে রিকোয়েস্ট, এই ভিডিওতে যারা এখন লাইক করে দেননি দ্রুত এই ভিডিওটি লাইক করে দিবেন। চলুন এই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। একটা ভিডিও যেটি ভাইরাল হয়ে বদলে দিল বাংলাদেশের ইতিহাস। শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সেই ভিডিওর সূত্র ধরে ফাঁস হয়ে গেল বিমান বাহিনীর ভেতরের ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি ভয়ানক নেটওয়ার্কের। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদন জুড়ে থাকছে শেখ হাসিনার সেই ভাইরাল ভিডিও কে করেছিল, কিভাবে বিমান বাহিনীর অফিসারের মোবাইল ফোন থেকে ধরা পড়ে রয়ের নেটওয়ার্ক, কারা কারা রয়ের এজেন্ট হিসেবে চিহ্নিত হয়েছেন, কোর্ট মার্শাল, জেল ও গোপন গ্রেপ্তারের নাটকীয় বিবরণ তুলে ধরবো আজ। পুরো দেশের সামরিক নিরাপত্তায় কতটা গভীরভাবে ঢুকে পড়েছে গোয়েন্দা সংস্থা র। পুরো আয়োজনে থাকুন আমাদের সাথেই, কথা দিচ্ছি নতুন কিছু অবশ্যই জানতে পারবেন। ৩৬ জুলাই ২০২৪ ঢাকা জুড়ে ছাত্র জনতার অভ্যুত্থান, এক দফা স্বৈরাচার হটাও। দুপুরে আচমকা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়াল দিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টার বদল করে C-13 যে বিমানে সরাসরি দিল্লি। আর ঠিক তখনই ভাইরাল হয়ে গেছে একটা ভিডিও, শেখ হাসিনার পালানোর দৃশ্য। তবে প্রশ্ন উঠেছে, এত নিরাপত্তার ভেতরে এই ভিডিও কে করেছে? বিমান বাহিনীর এয়ার ইন্টেলিজেন্স ভিডিওটির অ্যাঙ্গেল, দূরত্ব আর ক্যামেরা মুভমেন্ট দেখে শনাক্ত করে অফিসার মেসের একটি কক্ষ। সেখান থেকেই মোবাইল ক্যামেরায় ভিডিওটি ধারণ করেছেন ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি। তার মোবাইল ফরেন্সিক করতে গিয়ে বেরিয়ে আসে বিস্ফোরক কিছু তথ্য। রয়ের সক্রিয় এজেন্ট হিসেবে কাজ করেছেন স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ। রিফাতের মোবাইল ফরেন্সিক করতে গিয়েই তদন্তকারীরা আবিষ্কার করে আরও এক ভয়ঙ্কর সত্য। এই ভিডিও ফাঁসের সূত্র ধরেই চিহ্নিত হয় রয়ের শ্যাডো এজেন্ট স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ। তার ব্যক্তিগত গাড়ি থেকে তখন পাওয়া যায় ভারতীয় প্যারা কমান্ডোর দুটি অস্ত্র, FN-90 SIG-P229। গাড়িতে মেলে 1 কোটি নগদ টাকা আর ইলেকট্রনিক ডিভাইস। ২০২৪ সালের 14 আগস্ট আবদুল্লাহ ইবনে আলতাফ DGFI এর হাতে গ্রেপ্তার হন। কাশিমপুর হাই সিকিউরিটি সেলে এখন তার 10 বছরের কোর্ট মার্শালের সাজা চলছে। এয়ার ইন্টেলিজেন্স বুঝতে পারে এটা শুধুই ভিডিও ফাঁস নয়, এটা রাষ্ট্রীয় নিরাপত্তা বিপর্যয়ের এক আলামত। জিজ্ঞাসাবাদে আলতাফ জানিয়েছেন, তিনি শুধু একা নন, বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে একটি গোটা নেটওয়ার্কই তৈরি করেছিলেন। রয়ের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে 6 জন উচ্চ পদস্থ কর্মকর্তার নাম। তাদের মধ্যে আছেন এয়ার ভাইস মার্শাল MA আওয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ, এয়ার কমোডর আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন ফারুক ও শামীম, উইং কমান্ডার সাইদ মোহাম্মদ। তাদের সবাইকে এখন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তদন্তে জানা গেছে আলতাফ রয়ের কাছ থেকে পেয়েছিলেন ব্র্যান্ড নিউ হুন্দাই গাড়ি। আরও ভয়ানক তথ্য হলো, নিয়মিত তার কাছে নারীদের পাঠাতো, প্রভাব আর প্রলোভনে আটকে ফেলতো র। কিন্তু এখানেই শেষ নয়, এই গোয়েন্দা চক্র শুধু বিমান বাহিনীতে সীমাবদ্ধই ছিল না, আরও 4 জন পুলিশ কর্মকর্তা রয়ের নেটওয়ার্কে জড়িত বলে প্রমাণিত হয়েছে। তারা হলেন ডেপুটি কমিশনার জসিম উদ্দিন মোল্লা, ADC রফিকুল ইসলাম, ACC তানজিল আহমেদ, APBN এর
এএসপি রফিকুল ইসলাম, তাদের স্টেশন মাস্টার ডিবির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ, যিনি আলতাফের ঘনিষ্ঠ বন্ধু। ইফতেখারকেও গোপনে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রী সাবা তাহসিন নিজেই পুলিশ কমিশনারের কাছে স্বামীর খোঁজে ডায়েরি করেছিলেন। তখনই জানা যায় তিনি অস্ত্রসহ হাউস অ্যারেস্ট ছিলেন, পরে গ্রেপ্তার দেখানো হয়। এই তদন্ত শেষ করতে গিয়ে সেনাবাহিনী, ডিজিএফআই ও এয়ার ইন্টেলিজেন্স বার্তা দিয়েছে বাংলাদেশের সামরিক কাঠামোর ভেতরে বিদেশি গোয়েন্দা সংস্থা রয়ের অনুপ্রবেশ এখন আর আশঙ্কা নয়, এটি বাস্তব সত্য। এই অনুসন্ধান শুধু একটি ব্যক্তির বা একটি বাহিনীর নয়, বাংলাদেশের সামরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা কতটা দুর্বল হয়ে পড়েছে বিদেশি গোয়েন্দার হস্তক্ষেপে সেটি উঠে এসেছে এই ঘটনায়। এই ঘটনা শুধু একটি ভিডিও ফাঁস নয়, এটি সার্বভৌমত্বের ভিত কাঁপিয়ে দেওয়ার মতো এক ভয়ঙ্কর ইঙ্গিত। একটি মোবাইল ভিডিও, একটি ফাঁস হওয়া দৃশ্য, আর তাতেই বেরিয়ে এসেছে একটি গোয়েন্দা চক্র যেটি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের জন্য কঠিন এক হুমকি। এটি ফাঁস করে দিল বাংলাদেশের ভেতরে রয়ের ছায়াযুদ্ধ। এই নেটওয়ার্কের কতটা গভীর শেকড় বিস্তৃত ছিল আর কেই বা জড়িত, এই প্রশ্নগুলো হয়তো এখনো অন্ধকারে আছে। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধান এম হারুনর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলা 11:30টায় মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপকমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, রাতে তিনি একটি বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন। এরপর ক্লাবের 308 নম্বর রুমে রাত্রি যাপন করেন। সকালে তার একটা মিটিং ছিল। তার মোবাইলে বারবার কল দেয়া হলেও তিনি রেসপন্স করছিলেন না। এরপর দরজায় নক করা হলেও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে বারান্দায় দরজার গ্লাস ভেঙে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। গতকাল ছিল 3 আগস্ট। 3 আগস্ট এক দফা ঘোষণা করা হয়েছিল। এই দিনটি উপলক্ষে দুটো গুরুত্বপূর্ণ সংগঠন, একটা পুরো রাজনৈতিক দল এনসিপি সমাবেশ করেছে এবং বিএনপির সাথে সংশ্লিষ্ট, আমরা এভাবে বলবো, ছাত্র সংগঠন ছাত্র দলও একটা সমাবেশ করেছে। টেকনিক্যালি কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন হতে পারে না। আমাদের আরপিওতে রাজনৈতিক দলের নিবন্ধনের যে আইন আছে, যেসব শর্ত তাদের মানতে হয়, তার মধ্যে এরকম একটা শর্ত আছে। তারপর আমরা জানি এই সংগঠনটা আসলে বিএনপিরই সংগঠন, তার সাথে অ্যালাইন্ড। যাই হোক, এখানে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ আছে। খুব সিরিয়াস আলোচনায় আজকে আর যাচ্ছি না। দুটো সমাবেশ থেকে বেশ কিছু ব্যাপার এসছে এবং বরং একটু এনসিপির সমাবেশটাকে নিয়ে একটু বেশি ফোকাস করতে চাই। নতুন দল হিসাবে তাদেরকে নিয়ে একটা হাইপ আমাদের চারপাশে তৈরির চেষ্টা আছে, মিডিয়া আছে, সরকারের দিক থেকেও বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে যে ধরনের গুরুত্ব দেওয়া হয় তাতে তাদের এক ধরনের গুরুত্ব সোসাইটিতে তৈরি হয়েছে। আবার এটাও আমরা মেনে নেব, এই সংগঠনেই আছে খুব গুরুত্বপূর্ণ কিছু মুখ যারা আমাদের এই গণ-অভ্যুত্থানের সময় সামনের সারিতে ছিলেন। বিশেষ করে এই সংগঠনের যিনি আহ্বায়ক জনাব রাহিদ ইসলাম, আমি তাকে আমাদের এই অভ্যুত্থানের পোস্টার বয় হিসেবে বলি সব সময়, তিনি আছেন। সো এটা এভাবে কিছুটা গুরুত্ব তো পাই। এদিন তারা কিছু কাজ করেছেন, সেটাই বেশি আলোচনার দাবি রাখে। আর তারপরে দু একটা কথা একটু বলে রাখা দরকার যে এই যে দুটো সমাবেশ হলো, এটা খুবই চমৎকার একটা রাজনৈতিক সৌহার্দ্যের প্রমাণ হয়ে থাকলো। আমরা জানি শহীদ মিনারে প্রথম অনুমতি নিয়েছিল সমাবেশের জন্য ছাত্রদল, কিন্তু এনসিপির অনুরোধে তারা শহীদ মিনার ছেড়ে শাহবাগের মোড়ে তাদের সমাবেশ করেছে। এনসিপিকে যেতে ছেড়ে দেওয়া হলো, এটা খুবই খুবই চমৎকার একটা ঔদার্য, একটা চমৎকার রাজনৈতিক জেস্চার আমরা মনে করি এবং ভবিষ্যতের রাজনীতিতে এগুলো হতে থাকলে ভালো হবে। দুটো প্রতিযোগী ছাত্র সংগঠন, দুই সংগঠন, একটা পুরো দল এবং একটা ছাত্র সংগঠন কাছাকাছি দূরত্বে সমাবেশ করেছে, পরস্পরকে ক্রস করে গেছে বিভিন্ন জায়গায়। নিশ্চয়ই তেমন কোনো রকম কোনো সমস্যার দিকে আমরা দেখিনি। মানে খুবই ভালো ব্যাপার, এগুলো ভবিষ্যতেও কন্টিনিউ করা দরকার। এবং একটা জিনিস দুটো সমাবেশেই হয়েছে, এটা একটু ইম্পর্টেন্ট, সেটা হলো বাংলাদেশ সম্ভবত একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তার একটা ইশারা আছে। এনসিপি তার ইশতেহার দিয়েছে, এটা নির্বাচনের ইশতেহার না, তারা স্টেটকে কীভাবে দেখতে চায় দীর্ঘমেয়াদে সেটাই ইশতেহার দিয়েছে। আর ছাত্র দলের পক্ষ থেকে ছাত্রদের জন্য তারা কী করতে চায় সেটারও এক ধরনের ইশতেহার আছে, 7 দফা আমি দেখলাম। এবং জনাব তারেক রহমান এই সমাবেশে একটা ভাষণ দিয়েছেন, সেখানেও খুবই চমৎকারভাবে, খুবই চমৎকার একটা ভাষণ, এবং সেখানেও তার সরকার আসলে কি করবেন কিছু তথ্য এখানে উনি দিয়েছেন, শব্দ দেননি। তাহলে যেটা দাঁড়ালো, যে কথাটা বলতে চাইছি, এগুলো দেওয়ার মাধ্যমে আমরা সম্ভবত একটা জিনিস বুঝতে পারছি যে বাংলাদেশ এক ধরনের নির্বাচনী রাজনীতির দিকে আস্তে আস্তে ঢুকে পড়ছে, নির্বাচনের দিকে ঢুকে পড়ছে। যাই হোক, এনসিপির সমাবেশ নিয়ে কতগুলো প্রশ্ন উঠেছিল, সেগুলো প্রথম একটু অ্যাড্রেস করি। সেটা হলো সমাবেশটার কি লোক সমাগম কেমন হলো? মানে এই লোক সমাগম নিয়েও প্রচুর ডিবেট আমরা সোশ্যাল মিডিয়াতে করছি যে লোক সমাগম দেখতে হবে কেন, আর এনসিপি একটা নতুন দল, তার লোক সমাগম নিয়ে মাথা ব্যথা কেন? একটা আস্ত রাজনৈতিক দলের লোক সমাগম, সাথে বিএনপির সরাসরি সংগঠনও না,
অঙ্গ সংগঠনও না, এমন একটা সংগঠনের সাথে তুলনা করে আমরা আসলে কী অর্জন করতে চাই, এই প্রশ্নগুলো অনেকে করছেন। আমরা যদি দেখি তাহলে বিএনপির সমাবেশে বা ছাত্রদলের সমাবেশে প্রচুর লোকজন হয়েছে, আর এনসিপির সমাবেশে মোটামুটি মানে খুব কয়েক হাজার মানুষ হবে, এই সংখ্যাটা 3-4-5 হাজার আমি নিশ্চিত নই। শহীদ মিনারের জায়গাটায় অনেক মানুষের সংকুলান হয় তা না, এটা এমন না যে তার দিকে অনেক ছড়িয়ে পড়েছে। যদিও শুরুতে খুবই খারাপ অবস্থাও ছিল, একটা সময় মনে হচ্ছিল খুব বেশি লোকজন আসবে না। এখন এটা দুটো দিক আছে, মানে সংখ্যাকে কি প্রাধান্য দেওয়া উচিত বা এনসিপি কি উচিত এই ব্যাপারে মাথা ঘামানো। এটা ফ্যাক্ট, একটা নতুন সংগঠন যেটার বয়স মাত্র কয়েক মাস সেটা এখনই অনেক শক্তি সঞ্চয় করে ফেলবে, সেটা বলা ঠিক না, এটা হওয়ার কথা না। বাংলাদেশের যে রাজনৈতিক ধরন প্রেক্ষাপট আছে এটার জন্য এই খুবই কম সময় এটা। কিন্তু আমরা এনসিপিকে দেখেছি তারা অনেক বড় জনসমর্থন হোল্ড করেন, এই ধরনের একটা পারসেপশন দিতে চেষ্টা করেছেন, অনেক সময় দিতে চেষ্টা করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তাদের প্রচুর অ্যাকসেপ্টেন্স আছে, প্রচুর অংশগ্রহণ আছে তরুণ প্রজন্মের দিক থেকে, এই ধরনের একটা ভাইব তাদেরকে আমরা দিতে দেখেছি। তারা এটা বলার চেষ্টা করেছেন, ফলে তারা যেখানে যাই করুন না কেন তারা খুব ম্যাসিভ স্কেলে করার চেষ্টা করেছেন, এবং একই সাথে তারা এই বার্তা সম্ভবত এই দেশের জনগণকে দিতে চান, এই দেশের বিভিন্ন পাওয়ার সেন্টারকে দিতে চান যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য ফাইট করছে, এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে তারা করতে চান। তাদের লঞ্চিংয়ে যে এক্সট্রাভ্যাগান্সা ছিল, তারপরে তাদের ইফতার পার্টি, একটা খুবই পশ 5 তারকা হোটেলে বিরাট আয়োজনে যে ইফতার পার্টি হয়েছে, তাদের অফিস, দ্য ভেরি অফিস, ইভেন এনসিপি হওয়ারও আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যখন ছিল, তারা শহরের অত্যন্ত এক্সপেন্সিভ একটা কমার্শিয়াল স্পেসে তারা ভাড়া নিয়েছেন। ফলে তারা কিন্তু এটা দেখাতে চেয়েছেন দ্য মেন বিজনেস, তারা খুব দ্রুত ক্ষমতায় যেতে চান। ফলে তাদের সমাবেশে কেমন মানুষজন হচ্ছে এটা দেখারও কথা আছে, যেহেতু আমাদের দেশের রাজনীতিতে এখনও এই ব্যাপারগুলো মানুষ খেয়াল করার চেষ্টা করে। যদি তারা এটাকে পাত্তা না দিতেন, আমি এনসিপির মানুষজনকে দেখেছি তারা যখন জনসংযোগ করতে যাচ্ছেন, জুলাই পদযাত্রা করছেন সারা দেশে, তখন বিভিন্ন জায়গায় খুবই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, সব জায়গায় না হলে অনেকগুলো জায়গায় খুবই উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সমাগম হয়েছে। তারা তো এটাকে খুবই হোল হার্টেডলি, খুবই উৎসাহের সাথে খুবই সেলিব্রেট করেছেন যে এত মানুষজন হয়েছে। সো তারা যখন তাদের মানুষজনকে দেখাতে চান তাদের এত মানুষ তাদের সাথে আছে, তখন ঢাকায় যখন তারা এই ধরনের একটা তাদের দলের একটা ভবিষ্যৎ ইশতেহার প্রকাশ করবেন, ভবিষ্যতে তারা দেশকে কীভাবে দেখতে চান, সেখানে কেমন মানুষ হলে এটা তো মানুষ দেখবে, দেখারই কথা, খুব স্বাভাবিক এটা। কিন্তু সেটা যদি বিবেচনা করি সমাগম খুব বেশি হয়নি। আবার একই সাথে আমরা এটাও বলবো, একটা নতুন দল রাদা তাদের এই কর্মসূচি তারা যেটা দিতে যাচ্ছেন সেটার উপরেই ফোকাস করা দরকার। সেটা নিয়ে কয়েকটা প্রাথমিক কথা হয়তো পড়েছি একবার, খুবই সুপারফিশিয়ালি, চোখ বুলিয়ে যাওয়ার মতো। ওটা আমি বিস্তারিত পড়বো, মন দিয়ে পড়েছি, বিস্তারিত মন দিয়ে পড়বো, কিছু জিনিস টুকবো, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে এনসিপি যেহেতু তার কর্মসূচি আমাদের সামনে হাজির করেছে, দীর্ঘদিন থেকে আমরা বলছিলাম যে এনসিপি তার রাজনীতিটা কী করতে চায় সেটা জনগণের হাতে সামনে প্রেজেন্ট করতে হবে। তারা মধ্যপন্থী দল বলছেন, ইভেন আমি এটাও বলেছি মধ্যপন্থা ইটসেলফ ইজ এ স্পেকট্রাম, এখানে অনেক রকম মধ্যপন্থা আছে, কোন মধ্যপন্থা তারা সেটা ডিফাইন করেননি। এই সময়ের মধ্যে দুটো ইস্যু নিয়ে তারা যথেষ্ট রাজনীতি করেছেন। রাজনীতি করাকে আমি পজিটিভ অর্থে বলছি, প্রত্যেকটা রাজনৈতিক দল জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে রাজনীতি করবেন। একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে আওয়ামী লীগের সংস্কার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের ব্যাপারে তাদের অবস্থান, এগুলো নিয়ে কাজ করছিলেন। কিন্তু একটা রাজনৈতিক দল তৈরি হওয়া মানেই হচ্ছে সে ক্ষমতায় যাবে, সে ক্ষমতায় গিয়ে দেশকে কীভাবে দেখতে চায়, কী বানাতে চায়, এগুলো তাকে বলতে হবে। সেই জিনিসটাই আমাদের সামনে আসলো। 24 দফা একটা তারা দিয়েছেন। এখানে বলে রাখা ভালো, আবারও বলছি, এটা নির্বাচনী ইশতেহার না, আমি তাদের দেখে যেটা বুঝলাম। নির্বাচনী ইশতেহারও তারা দেবেন সম্ভবত এগুলোর মধ্য থেকে, যেগুলো আগামী 5 বছরে, যেহেতু তারা ক্ষমতায় যাওয়ার আলাপ করবেন, আগামী 5 বছরে যদি তারা ক্ষমতায় আসেন, 5 বছরে তারা কী করবেন তার মধ্যে কিছু জিনিস নিশ্চয়ই এখান থেকে সিলেক্ট করবেন এবং আরও এলাবোরেট করবেন সেই জিনিসগুলো। এখানে এক ধরনের মূলনীতি ধরনের ইস্যু আছে। প্রাথমিকভাবে কারো কাছে বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চাকাঙ্ক্ষী মনে হতে পারে, কিন্তু আবার আমরা যদি এভাবে চিন্তা করি, এটা তো তারা দীর্ঘমেয়াদের একটা স্বপ্নের কথা বলছেন, তাই এটাকে আবার সেটা মনে নাও হতে পারে, এবং বেশ গুরুত্বপূর্ণ কথা আছে, ভালো কথা আছে। তো একটা ইন্টারেস্টিং জিনিসের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো, তারা নিশ্চয়ই যথেষ্ট পড়াশোনা করেছেন, করে এটা বানিয়েছেন। এখানে খুবই যোগ্য অনেক তরুণ এখানে আছেন, ব্যক্তিগতভাবে চিনি, অনেকের সাথে কথা হয়, টকশোতে দেখা হয়। এখানে তাদের 5 নম্বর যে অপশন আছে, এখানে ট্রান্সপারেন্সির ক্ষেত্রে তারা হুইসেল ব্লোয়ার্স অ্যাক্ট তারা তৈরি করবেন বলে বলছেন। খুব মজার ব্যাপার, এরকম একটা আইন কিন্তু বাংলাদেশে এর মধ্যেই আছে, শেখ হাসিনাই বানিয়েছেন। এটা এই কারণে আমি আজকে পিক করলাম এই প্রসঙ্গে, এবং সংস্কার প্রসঙ্গে কয়েকটা কথা বলতে চাই। আইনটার নাম হচ্ছে জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ সুরক্ষা প্রদান আইন 2011 সালে এই আইনটা হাসিনা বানিয়েছিলেন, যে কেউ আইনটা খুঁজে নিয়ে পড়ে দেখতে পারেন। এই আইনটা ঠিকঠাক আছে কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে, এটাকে সংশোধন করা দরকার কিনা সেই আলোচনাও হতে পারে। কিন্তু বাংলাদেশে এইরকম একটা আইন অলরেডি আছে, তারা অবশ্যই এটা জানতেন না, তাদের এই জিনিসগুলো একটু বিস্তারিত জেনে নিলে ভালো হতো। কিন্তু এই আইনটি জায়গাটা আমি পিক করছি, আমরা প্রায় বলছি যে আমরা অনেক সুন্দর সুন্দর আইন করতে চাই, সংবিধান সংশোধন করতে চাই, এগুলো করে ফেললে আমাদের কারো ধারণা যে আমরা সব কিছু সুন্দর হয়ে যাবে, বাংলাদেশ খুবই গণতান্ত্রিকভাবে চলতে থাকবে। 2011 সাল থেকে বাংলাদেশে এরকম একটা আইন আছে,
মানে আমাদের হুইসেল ব্লোয়ারদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আইন, সেটা দিয়ে কি আমাদের অনেক কিছু অর্জন হয়েছে? এই আইনটা আদৌ আছে, কয়জন জানি আমরা, কয়জন জানতাম? আমি আবার একটা লেখার জন্য খুঁজতে গিয়ে 4 বছর আগে সম্ভবত এই আইনটা খুঁজে পাই। একটা বিশেষ কারণে আমি সিরিয়াসলি খোঁজাখুঁজি করছিলাম এবং খুঁজতে পেয়েও গেলাম। আই ওয়াজ সো সারপ্রাইজ টু সি যে এরকম একটা আইন বাংলাদেশে এক্সিস্ট করে। একটা আইন আছে কিন্তু এটার কোনো রকম কোনো প্রয়োগ নাই। আইন করে দিলেই হয়ে যাবে এটা বলা যায় না। আমি প্রায় আরেকটা আইনের কথা বলি, সেটা আজও একটু বলে রাখি। হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন 2013, যেই আইন অনুযায়ী মানসিক নির্যাতন মানে নির্যাতন মানে খালি শারীরিক তো দূরেই থাকুক, শারীরিক নির্যাতন তো করা যাবেই না, তাকে মানসিকভাবেও নির্যাতন করা যাবে না। এটা শাস্তিযোগ্য অপরাধ কাস্টাডিতে থাকাকালীন সময়। কী লাভ হয়েছে 13 সাল থেকে আইন থাকার পরও? এজন্য আমি প্রায় বলি, এটুকু বলে শেষ করি, এসেছিলাম এনসিপি বিএনপি মানে ছাত্র দলের জনসমাবেশ নিয়ে কথা বলতে, কিন্তু এটুকু বলে শেষ করি, আমরা আইন সংশোধন করব, সংবিধান সংশোধন করব, কিন্তু সেটাকে খুব বাড়াবাড়ি রকম ওভার এস্টিমেট যেন না করি, এটা করে লাভ কিছু নেই। আর যেটা একটু আগেই বলেছিলাম, বিশেষ করে এনসিপির যে 24 দফা তাদের কর্মসূচি, সেটা নিয়ে খুঁটিনাটি নিয়ে একটা বিস্তারিত ভিডিও করব। আর বিএনপির যে ছাত্রদলের যে তাদের যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো নিয়ে, তারেক রহমানের বক্তব্য নিয়ে, সেগুলো নিয়ে কথা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।